প্রযোজ্য, কারণ প্রিকশন নেওয়া এবং সেটা নিয়ে আমরা সুস্থভাবে যদি জীবনটাকে চালনা করতে চাই তাহলে অনেক আগে থেকেই আমাদের প্রত্যেকটা বিষয় সমানভাবে সজাগ থাকা খুব প্রয়োজনীয়। আজকে হাতে একেবারে সময় শেষ হয়ে গেছে, বিদায় নিতে হবে। যারা চাইছেন ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে তারা অবশ্যই স্ক্রলে যাওয়া নাম্বারে ফোন করুন, ফোন করে জেনে নিন তিনি কোথায় বসছেন, কখন আপনাদের সাথে তাদের দেখা হওয়া সম্ভব। স্টুডেন্ট এবং জুনিয়র ডাক্তারদের ক্ষেত্রেও একই কথা বলবো, কথা বলে নিন ভালো করে। সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে ফোন করতে হবে অবশ্যই। আজকের দিনের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও। নমস্কার। আয়ুর্বেদ চিকিৎসা বা অ্যালোপ্যাথি চিকিৎসার পাশাপাশি আরেকটি চিকিৎসা কিন্তু খুব স্বতন্ত্রভাবে মানুষের যুগ যুগান্ত ধরে সেবা করে আসছে, সেটি হলো হোমিওপ্যাথি। বহু দুরারোগ্য ব্যাধি আছে যেগুলো সহজে নিরাময় হয় না, সেগুলো কিন্তু হোমিওপ্যাথির দ্বারা খুব সহজে নিরাময় হয়ে যায়, মানুষ একটা সুন্দর জীবন ফিরে পায়। এখন এই কংক্রিটময় জীবনে আমরা কিন্তু প্রায় রোগের মধ্যে নানান সমস্যায় ভুক্তভোগী হচ্ছি। সেখান থেকে বাঁচার একটা স্বতন্ত্র উপায় অবশ্যই হতে পারে হোমিওপ্যাথি চিকিৎসা। এবং এই চিকিৎসায় অনেকেই ব্রতী হয়েছেন, অনেকেই কাজ করছেন। তবে কিছু কিছু মানুষ আছেন যারা এটিকে শুধু পেশা হিসেবে নয়, মানব ধর্ম সেবা হিসেবে বেছে নিয়েছেন। সেবায় ব্রতী হয়েছেন মানুষকে শুধুমাত্র তাদের রোগ যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য। আর আমি পিউ সাধনা বাংলায় আজকে এরকমই একটি মানুষের সাথে একান্ত আলাপচারিতায় উপস্থিত হয়েছি। ডক্টর শিশির রঞ্জন চট্টোপাধ্যায় সুযোগ্য পুত্র প্রবীর কুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে একান্ত আলাপচারিতায় আমি পিউ আজ রয়েছি আপনাদের সঙ্গে। নমস্কার ডাক্তারবাবু, আপনাকে স্বাগত আমাদের প্রোগ্রামে। প্রথমে জানাই অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে। আজকে আপনাকে এরকমভাবে কাছে পেয়ে জানতে ইচ্ছা করছে অনেক কথাই, কিন্তু প্রথমেই জানতে চাইবো যে এরকম একটা প্রফেশন, এরকম একটা পেশায় নিজেকে অ্যাটাচ করার কারণটা কি? নমস্কার। আচ্ছা, যেই কোশ্চেনগুলো করলে, যেটা আমার পুরনো ঘটনাগুলো তো কিছু বলতেই হবে, সেটা তো বাবাকে নিয়েই বলতে হবে, কেন বাবাই এই ডাক্তারখানার সূচনা করেছেন। প্রায় 60 বছর ধরে তিনি ডাক্তারি করেছেন। এই ডাক্তারি জীবনটা মোটামুটি এইখানেই বেশি, কিন্তু অনেক সময় অনেক ক্লাবে করেছেন, ক্লাবে অনেক জায়গায় করেছেন। উনি সব সময় বলতেন আমি যেখানে ইচ্ছা বসবো, মানে বট গাছের নিচে বসলেও আমার শয়ে শয়ে পেশেন্ট আসবে, কেন আসে আমার কাছে। সেই জায়গায় এই যে ঘরটা দেখছেন, এটা কিন্তু বাবা অন্তত কমসে কম 50 বছর ধরে এখানে ডাক্তারি করেছে। পরিবেশ হয়তো আপনাদের ভালো লাগবে না, কেন পরিবেশ, ডাক্তারখানা পরিবেশ যেখানে সবাই আমি দেখেছি এসি লাগানো, ওয়েল ডেকোরেটেড, কিন্তু আমাদের ঘটনা বা আমাদের উদ্দেশ্য বা বাবার উদ্দেশ্য যেটা রোগ সারানো এবং রুগীকে দেখা, সেই রুগীকে দেখা আর রোগ সারানোর ব্যাপারটা সেখানে মানে অটোমেটিকভাবেই যেটা এসে যায় সেটা হলো ওষুধ। ওষুধকে যে কস্টিংয়ে যেটা কভার করতে হয়, সেই কভার করতে গিয়ে কিন্তু আমাদের এই ঘরটাকে কোনোভাবেই দেখা হয়নি। তার জন্যে আজকে 60 বছরে বিধ্বস্ত অবস্থায়, এটা আপনারা নিশ্চয়ই অনেক জায়গায় ঘুরে দেখেছেন গ্রামটা, সেই গ্রামের মধ্যে আমাদের বাড়িটাও দেখেছেন এবং ডাক্তারখানাটা দেখেছেন। খুবই জীর্ণ অবস্থা, যেটার মধ্যে রিপেয়ারিং করতে গেলে সমস্ত ভাঙতে হবে। আমাদের সেই উদ্দেশ্য নেই। উদ্দেশ্যটা হলো মানে রুগী আসবে, রোগ সারানো। বাবা বরাবর করে এসছেন। আজ উনি এখন নেই, কিন্তু যেটা আমার কাঁধে দিয়ে গেছে, হ্যাঁ, যেই শক্তিটা আমাকে দিয়ে গেছে, যেই পতাকাটা আমাকে দিয়ে গেছে, সেই পতাকার ভার কিন্তু মানে বুঝেছে এই বহন করতে পারবে। এই শক্তিটা দিয়েই আমি কিন্তু এই ডাক্তারি নিয়ম মাফিক বাবার নিয়মেই চলতে চাই এবং চলছিও, যেখান থেকে আমাদের রুগীকে দেখাই প্রধান কর্তব্য। আমরা যখন আসছিলাম গ্রাম ঘুরে দেখলাম, তখন কিন্তু অনেকের মুখে শুনলাম যে আপনার বাবাকে সবাই গরিবের ভগবান বলছে, সেটা ঠিক কী রকম? বাবা যেইভাবে মানে সমাজ সেবার মধ্যে, ডাক্তারি তো করেছেনও, সমাজ সেবার মধ্যেও কিন্তু উনি যুক্ত হয়ে গিয়েছিলেন। কেন ওনার ইচ্ছা শক্তি যেটা ছিল যে গরিবদের দেখা এবং গরিবদের কিছু করা, ওনার যে ইচ্ছা শক্তিটা,
সেই শক্তিটা নিয়ে যদি আমি এগোতে চাই এবং আমারও ইচ্ছে সেইভাবে, যাতে আমি কতটাই চেষ্টা করব। আপনার কথাবার্তায় কিন্তু বারে বারে প্রকাশিত হচ্ছে, বারবারে বুঝতে পারছি যে আপনি ভীষণভাবে বাবার দ্বারা অনুপ্রাণিত। তো বাবার ট্রিটমেন্ট ওয়াইজ তার পদ্ধতি অনুযায়ী কি আপনি ট্রিটমেন্ট করছেন? বাবা যেটা বলতে চান বা করতে চান, যে ইচ্ছেটা উনি প্রকাশ করেছেন, আমি সব সময় তো বাবার সঙ্গে ছিলাম। উনি বলতে চাইছেন গরিবদের দেখতে হবে, গরিবের দেখার মধ্যে বলতে চাইছে ওষুধ তো দিতেই হবে, এবং প্রয়োজনে উনি রিস্কো ভাড়া দিতেন, গাড়ি ভাড়া দিতেন, মানসিকতা এরকমই ছিল। তার সঙ্গে দেখতেন কোনো মা আসলে তার মেয়েকে দেখতেন গরিব বলে, বলতেন তোমার যে বিয়ে হবে কি করে সেটা দেখো, বাদ বাকি আমি যদি কিছু প্রকৃত অর্থে মানব ধর্ম যাকে হ্যাঁ, বলে, হ্যাঁ, তিনি মানব ধর্ম। একেবারে সেই সেবার ব্রতী ছিলেন। চিকিৎসার পাশাপাশি একেবারে সমান্তরালভাবে মানুষদের সেবা করে গেছেন, এবং ঠাকুর মন্দির যেগুলোর মধ্যে কিছুটা সাহায্য করলে তার বিল্ডিংটা ভালো হবে এবং পুজো আচ্ছা ভালো থাকবে, সেই দিকেও নজর দিলেন। মানে ওনার ইচ্ছা শক্তিটা এতই বেশি ছিল, যার জন্যে আপনারা নিশ্চয়ই ঘুরে ঘুরে দেখেছেন। আপনারা তো বললেন আমরা আগে গ্রামটা ঘুরে দেখি, কিন্তু আপনি ঘুরে নিশ্চয়ই বুঝেছেন বা লোকের সঙ্গে কথা বলে বুঝেছেন যে মানুষটা কতটা পরোপকারী এবং সমাজসেবী ছিলেন মানসিকতার দিক দিয়ে। আচ্ছা, বাবা না থাকাতে এখন কি ট্রিটমেন্ট করতে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে, কোনো কিছু ফেস করতে প্রবলেম হচ্ছে? হ্যাঁ, বাবা না থাকাতে শুনুন, উনি একজন মানে আমার গুরু তো নিশ্চয়ই, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, মানে ওনার থেকে আমি দীক্ষাও নিয়েছি, যার জন্য আমি সবসময় একটা লকেট পরে থাকি বাবা আর মায়ের। হ্যাঁ, সেই জায়গাটায় আমি সবসময় ওনাদের ওপরেই করি। এবার উনি যেই জায়গাটা তৈরি করেছেন, উনি থাকলে তো আরও বেশি সাহায্য হতো, কিন্তু সে তো থাকা 92 ইয়ার্স হয়ে গেছিল, উনি গেছেন। সুতরাং সেই জায়গা তো কিছুটা বলতেই হবে যে আমার অসুবিধা। হ্যাঁ, আমি তো 20-25 বছর ওনার সঙ্গে ছিলাম, এবং এক সময় এক জায়গায় বলেওছেন যে আমি যেইভাবে আমার ছেলেকে তৈরি করেছি, আমি নিশ্চিন্তে মরতে পারি যে এইখানে আমার কোনো রকম চিন্তা থাকবে না যে রুগীর সেবার ত্রুটি হবে কিনা। সেই জায়গায় কিন্তু বাবা খুব খুশি হতেন, কেন বাবা শেষ 2 বছর বসতেন না। আমি মানে এই টেবিলেই আমি ডাক্তারি করতাম বাবার। এটা সেই জায়গাটায় বাবা নিজেই বলেছেন, বা রুগীদেরও বলতেন, মাঝে সাঝে নেমে এসে দেখতেন, ওপরে থাকতেন, নেমে এসে দেখতেন রুগী কীরকম চলছে, বলতেন ঠিক আছে, বলছে তো হ্যাঁ ডাক্তার তো ঠিকই আছে, আপনি থাকলে ভালো হবে। বলছে আমি থাকবো না, আমার চেয়েও বড় হবে ওর যে ট্রিটমেন্টের সিস্টেম। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে উনি এই জায়গায় আমি বলেছিলাম, কিন্তু ও ছেলে কিন্তু আরও প্রোগ্রেসিভ সিস্টেমে এগোচ্ছে। আপনি এটা আপনার বাবার কাছ থেকে পেয়ে এসেছেন, একইভাবে কিন্তু তুলে ধরার চেষ্টা করবেন যে আগামী প্রজন্ম, আপনার প্রজন্ম, সে ওই ব্যাপারটাকে, ধারাটাকে, ট্র্যাডিশনটাকে এগিয়ে নিয়ে যাবে। তাই কি সেটা সম্ভবপর হবে? হ্যাঁ, এবার আমি চেষ্টা করেছি, আমার ছেলেও পাস করেছে এই হোমিওপ্যাথি। মানসিকতাটা চাই, মানে সমাজসেবা বা মানুষের সেবা। এবার পাস করেছে, ও একটা অন্য সিস্টেম বা একটা কাজে ব্যস্ত থাকে, কিন্তু আমাকে হেল্প করে। ও যখন সময় পায়, ও কিন্তু এই শাস্ত্রটাকে পাস করে রেজিস্ট্রেশন পর্যন্ত ওর আছে। এবার যদি সময় ইয়েতে যদি ও আসে, তাহলে ট্র্যাডিশন তো চলবে। এইটা আমি আরেকটু এগিয়ে যাচ্ছি। বাবার খুব ইচ্ছে ছিল মানে ছেলে ডাক্তারি হবে, এটা আমার মানে রেকর্ডও আছে, বলেছে বাবা বহুবার বলেছে। আমার বাবার প্রেরণায় আমি আজকে ডাক্তার হয়েছি। বাবা কিছুতেই ছাড়তেন না, পড়েছিস কিনা, এটা পরীক্ষা দে, ওটা পরীক্ষা দে, মানে একদম ছোটোবেলার থেকে, মানে 20-22 বছর থেকেই তার বাবা মানে আমার দাদু কিন্তু সব সময় বলে এসছেন যে ডাক্তার হ এবং সাধারণ লোককে সেবা কর। তার মানে বুঝতে পারছেন যে এই হ্যাঁ ইচ্ছা শক্তি যেটা রয়েছে সেটা কিন্তু রক্তের মধ্যেই থাকে, ওটা প্রকাশ পায় আমাদের ভাষায়।
একদম। হ্যাঁ, সেই জায়গায় বলতে চাইছি আমারও কিন্তু অটোমেটিক এই বাবার ইন্সপিরেশন, মানে যেটা বাবা বলতে চান বা করতে চান, আমি কিন্তু সেইভাবেই এগোচ্ছি। যে এক সময় বাবা যখন ছিলেন তখনও বলতেন যে আপনি কাউকে তৈরি করে যান, কেন উত্তরসূরি হিসেবে হ্যাঁ বরাবরই কেউ একটা থেকে যায়, থেকে রাখার যায়, চেষ্টা এবং করা হয়। পেশেন্টরাও চায় যে আমরা এই জায়গায় ভালো হচ্ছি, একদম, হ্যাঁ, একদম। এইখানে আসলে আপনার ছেলে থাকলে আমরা এখন সেই জায়গাটা আমি কভার করে নিয়েছি। এবার আমার ছেলে যতটা যদি কভার করতে পারে সেই দিক দিয়ে তো মানে পরবর্তী বড় সময়ের কথা, কিন্তু সময়ে এখন তো বলে আপনাকে দেবে। এত সুন্দর একটা মহৎ কাজে আপনি ব্রতী হয়েছেন, এত মানুষের সেবায় ব্রতী হয়েছেন, সেবা করাই আপনার প্রধান লক্ষ্য, আপনার কথায় বারে বারে প্রকাশ পাচ্ছে। এই ব্যাপারের ক্ষেত্রে কিন্তু সরকার বা বর্তমান সংগঠন কোনো কিছুর ক্ষেত্রে কাউকে কিছু বলার আছে আপনার? এইটা তো বলতেই হবে, আমাদের যে সিস্টেম বা এই যে প্যাথিটা কিন্তু বহু পুরনো, 250 বছর 300 বছর তারও পুরনো যাবে। কেন বলছি, একসময় রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্যাসাগর এনারা হোমিওপ্যাথি ওষুধ ইউজ করতেন। হোমিওপ্যাথি রবীন্দ্রনাথ একটা জায়গায় বলেছেন যে আমি যদি একটা রোগকে সারাতে পারি এই হোমিওপ্যাথি দিয়ে, তাহলে আমাকে ডাক্তার রবীন্দ্রনাথ বললে খুব খুশি হতেন, সেখানে কবি রবীন্দ্রনাথ বলতে খুশি হতেন না। তার মানে বুঝতে পারছেন তার শক্তিটা কিন্তু হোমিওপ্যাথি দিয়েই প্রকাশ করতে চাইছে। বলার আছে তো অনেকটাই, আমার তো ক্ষমতার লিমিটেশন আছে, আমি একটা মানুষ একা, আমাকে সাহায্য করতে পারলে, আমি সরকারকে এর আগেও আমি বলেছি যে সরকারিভাবে বা কোনো সংগঠন অনেক আছে, এই যে এনজিও বলো আরও কি সব সংগঠন আছে, আমি অনেককে বলেছি হ্যাঁ আমার ডাক্তারি মানে সারানোর দায়িত্ব পুরোটা আমার, আর বাদ বাকি যদি আমাদের ওষুধ বলো, এবং যদি মানে গোটা 10 বেড চাই, আমি চ্যালেঞ্জ করতে পারি যে কোনো রোগ 7 দিনে সারিয়ে দেবো। এই জায়গাটা, এটা আমার মনোবল আছে। এবার কি জায়গায় যাব সেটা না, কিন্তু আমাকে যদি সাহায্য করে আমি কিন্তু চ্যালেঞ্জ লড়তে পারি, চ্যালেঞ্জের ক্ষমতা আছে আমার, সেটা আমার বাবা দিয়ে গেছে। বাবা অসীম শক্তি আমাকে দিয়ে গেছে। এরকম ইচ্ছা শক্তি মানে যারা তো আশা করি সেরকম ডাকও হয়তো আপনারই কথা সেখানে পৌঁছে যাবে, আপনার ডাক পৌঁছে যাবে। আমি তো হ্যাঁ সেটাই চাইছি। আপনাদের চ্যানেলকে আমি সত্যি সাধুবাদ জানাই। আমি কোনো সময় কোনো চ্যানেলকে দেখিনি এই লম্বা একটা আমাকে নিয়ে প্রোগ্রাম করা। আর আমার উদ্দেশ্যটা আমি এমনভাবেই বলতে চাই, প্রতিবারই বলি যদি কেউ সাহায্য করে, হ্যাঁ, কিন্তু আমি কোনো দায়িত্ব নেব না। ওষুধপত্র, তার যদি কোনো বেড ঠিক করে, এমার্জেন্সি যারা একদম চলতে পারে না, এই 2 দিন আগেও একজন পেশেন্ট আছে, যদি ওনারা শোনে না, এই 2 দিন আগে এসেছে, একদম অচল, একটা ফ্যামিলি ম্যান, টাকা পয়সা শেষ হয়ে এসছে, আমি 2 দিনের মধ্যে ওনাকে কিন্তু ফিট করে দিয়েছি। এই পেশেন্ট যদি আমি কোনো বেড পাই না, আমি ওকে দৌড় করিয়ে দেব, ওরা স্বীকার করেছে। এখানে আমার লুকোচুরি কিছু নেই। কিন্তু ওই যে সবসময় সবাই বলে সময় বেশি লাগে বা ওষুধের রিয়াকশান করে বেড়ে যেতে পারে, ঘটনা চাই না। আমি এইটুক জায়গায় পরিষ্কার করে বলতে চাইছি, হোমিওপ্যাথিটা এক সময় যখন যেই পেশেন্ট আসে সে বিধ্বস্ত অবস্থায় আসে, মানে সব প্যাথিকে সেরে উপায় নেই, এবং ডাক্তাররা বলে এইবার আপনি হোমিওপ্যাথি করতে পারেন। এই যে লাস্ট স্টেজে, সেই লাস্ট স্টেজটা তো আমাদের সময় দিতেই হবে। কেন, ওনারা তো প্রথম দিকে আসলে আমরা মানে সব ব্যাপারেই বলতে পারি যে সেরে প্রথম দিকে অল্প সময়ে সেরে যায়। সময় নিচ্ছে, পরিবেশ কিছু মানে সব রকমই বলতে হয়। এই কথাটা যখন আপনি জিজ্ঞেস করলেন, এটা কিছুটা ডাক্তারির পরিবেশও আমাদের খারাপ করে দিচ্ছে, যেটা ওনারা বলতে চাইছেন। আমি বলতে চাইছি অন্য প্যাথি ওরা জ্ঞানী, কিন্তু আমাদের কেন বোকা ভাবছে সেটা আমরা কিন্তু আমার দিক থেকে চ্যালেঞ্জ করছি। কেন বোকা বলাটা উচিত না, কেন এটা ইংল্যান্ড আমেরিকার থেকে এই সিস্টেমটা এসছে, এবং যিনি করেছেন হ্যানিম্যান সাহেব অ্যালোপ্যাথ থেকে কনভার্ট হয়ে উনি বলছেন যে অ্যালোপ্যাথি সিস্টেমে কোনো রোগ সারবে না, উনি বলেছেন, যার জন্যে উনি কনভার্ট হয়েছেন। এবং হাজারে হাজারে লক্ষ লক্ষ বড় বড় অ্যালোপ্যাথ ডাক্তার কনভার্ট হয়ে হোমিওপ্যাথিতে এসছেন। কেন, ওনারা বুঝেছেন, ওনারা কিন্তু জ্ঞানী লোক। কিন্তু আজকে সমাজে কিছু কিছু ডাক্তাররা বলেন যে হোমিওপ্যাথি শাস্ত্রটা
চলবে না, কাজ হবে না, সারবে না, আপনারা আরও খারাপ হয়ে যাবে। কিন্তু এই জায়গায় আমার একটু বক্তব্য আছে যে ডাক্তারি শাস্ত্রটা যদি ওনারা পড়ে থাকেন তাহলে কিন্তু এই কথা বলার অধিকার থাকবে না। আচ্ছা, ক্যান্সার যেটাকে কিন্তু একটা মারণ রোগ, আমরা ভীষণ ভয় পাই যে রোগটাকে বারবারে আমাদেরকে পিছিয়ে নিয়ে যায়, সেই রোগের কি আপনি সম্মুখীন হয়েছেন? ক্যান্সার রোগের ট্রিটমেন্ট করেছেন আপনি? আচ্ছা, ক্যান্সার তো মানে 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 আমি পেশেন্ট মানে খুব ভয় পাই ভয় এই পাই, রোগটাকে আমরা। ভয়টা সবচেয়ে বড় রোগ। হ্যাঁ, মানে যেটা মানে টেনশন বলো, ভয় বলো, হ্যাঁ, যেখানে সবসময় রোগটাকে ভীতি সঞ্চার করে। একদমই। এবং আমরা ডাক্তাররাও কিছুটা চাই যে মানে ভয় দেখিয়ে কিছুটা যদি আমরা কিছু লাভবান হতে পারি, একটা এই ভাষাটাই বলতে হয়। ভয় দেখিয়ে মানে তোমার ক্যান্সার হয়েছে, তুমি এখন বাঁচবে না, সুতরাং আমার শরণাপন্ন। আর আমরা বলি না, তোমার কিছু হয়নি, তোমার যে রোগ আছে সেরে যাবে। একদমই। এই জায়গাটাকে আমরা সব সময় করার, বাবা তো মেডিসিনের আগেও হ্যাঁ। ডাক্তারবাবুদের কথাতেই ভ- হয়তো অনেকখানি রোগ ভালো হয়ে যায়। ভোকাল টনিক, এটা টনিক। এবার পেশেন্ট এসে মানে বিধ্বস্ত অবস্থা আসছে, আমি এর আগেও সবাইকেই বলেছি, পেশেন্ট যখন এসেছে তাকে বলতে হবে যে তোমার কোনো রোগ নেই, তোমার যেটা আছে উইদিন রেঞ্জ, মানে তোমার মেডিসিনে সেরে যাবে, সুতরাং তুমি কেন ভয় পাচ্ছ? আর বাদবাকিটা এও বলি, তোমাকে আর আসতেই হবে না, ও ছেলে বা ওয়াইফ হোক, যেই হোক, তুমি হাঁটা চলা করো, খাও দাও, যেটা যেরকম রেস্ট্রিকশন আছে বলে দিলাম, ওষুধ খাচ্ছে, তুমি মোটামুটি দেখো না 2-3 মাসের মধ্যে সুস্থ হয়ে যাবে। আপনি কখনো ফেস করেছেন এরকম? প্রচুর পেশেন্ট আছে, মানে চিন্তাই করতে পারে না, 2 দিন আগে এসছে। কেন, আমি তো পেশেন্ট শো করে, সত্যি কথা, আপনারা এসছেন, আমি 4টে পেশেন্ট দেখাবো, 6টা পেশেন্ট দেখাবো, ওনারা বলবে আমি খুব ভালো আছি। আমি ওই জায়গাটা যেতে চাই না, আমি যেতে চাই সেই জায়গায়, আপনারা এসছেন, আপনারা খবর নিন, কিন্তু আমি যেই জায়গাটা যেতে চাইছি, আমি চাইছি সব রুগীকে সারিয়ে দিতে। শুধু ক্যান্সার বলো কেন, বলুন কেন, আমি চাইছি অ্যাঙ্কোলাইজিং স্পন্ডেলসিস, যেটার মধ্যে ইনকিউরেবল মারাত্মকভাবে সবাইকে একেবারে ঘিরে রয়েছে। ঘিরে রয়েছে, স্পন্ডালাইটিস আছে, লাম্বার স্পন্ডালাইটিস আছে, ফ্রোজেন শোল্ডার আছে, যারা অনেকেই হাত তুলতে পারে না, হ্যাঁ, টেনিস এলবো আছে, হাত নাড়াতে পারে না, সবসময় এক নাগারে বসে যারা কাজ করে, হ্যাঁ, তাদের প্রায় দেখা যায় যে একটা একেবারে মানে ব্যাকবোন যে পোর্শনটা আছে হ্যাঁ। ভীষণ ব্যথা করে, হাতে ব্যথা করে। তাদের তো হবেই, তাদের লাইফস্টাইলটা, আজকের দুনিয়ার শেষ অবস্থা কেন, ইয়াং জেনারেশান, আমরা আসলে বলি যে ওরা ভোর 8টার সময় ডিউটিতে ঢোকে, রাত 8টা 12টা, একদমই। দুটো টাইম নেই। এবার খাওয়ার, কম্পিউটারের হ্যাঁ, সামনে বসে বসে থাকে, এক নাগাড়ে। স্পাইনাল কর্ডটা অটোমেটিক হ্যামারিং হচ্ছে, ডেলি হ্যামারিং হচ্ছে, ও নিজেই জানিয়ে দিচ্ছে আমি পারছি না। এবার অটোমেটিক সার্ভিসটা এমনই, কোনো কথা ও শুনবে না, কোম্পানিও শুনবে না, আর যে ভেতরে আছে যে স্পাইনাল কর্ডটা, সিদ্ধারাটা, সে জানিয়েই যাচ্ছে যে আমি কিন্তু পারছি না, হ্যাঁ, অচল হয়ে যাচ্ছি। এবং বডি ওয়েটটা এমনভাবে বেড়ে যায়, এটাও খাওয়া matter দাওয়া, করে, হ্যাঁ, অনেকটাই matter খাওয়া করে। দাওয়ার অনিয়মে আজকে একদমই। শরীর, ওবেসিটিটাই মেইন, ওবেসিটি এসে যাচ্ছে, হাই প্রেশার, সুগার, সেটাই। হ্যাঁ, হার্ট ডিজিজ, কেন হার্টে তো ব্লক হয়ে যাবে, ফ্যাটে হার্টের প্রবলেম বা সুগারের প্রবলেম, সেক্ষেত্রেও কি হোমিওপ্যাথি সেরকম ভাবেই কাজ করে? কাজ করবে তো নিশ্চয়ই। এখানে এমন কোনো স্পেশাল কোনো ওষুধ নেই, হ্যাঁ, কোনো রোগের ব্যাপার নেই যেটার মধ্যে দিয়ে বেস করে আমি একটা রোগকে বলতে পারবো। সেই জায়গাগুলোকে আমরা বলতে চাইছি যে হোমিওপ্যাথি হলো সমস্ত রোগের উৎস ধরে ট্রিটমেন্ট করে, লক্ষণ চাই এবং লক্ষণ অনুযায়ী আমি আস্তে আস্তে সেই রুগীকে সারাবো। এবার সুগার বলুন, হাই প্রেশার বলুন, হ্যাঁ, হার্ট ব্লক বলুন, ওটা হলো শব্দ, মেডিকেল টার্ম, হার্ট ব্লক হয়ে গেছে বা হার্টে ফ্যাট জমে গেছে, কোলেস্ট্রল হাই, এগুলো মেডিকেল টার্ম। আমাদের ওই মেডিকেল টার্ম লাগে না, আমরা পেশেন্ট দেখি, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। অবভিয়াসলি আমি পেশেন্টের হিয়ারিং শুনবো, ডিজিজের না। ওই যে একটা করে নাম বলবেন, আপনি কি ছাড়াতে পারেন সুগার, সোর্সটাকে দেখতে হবে যে কোথা থেকে তৈরি হচ্ছে, হ্যাঁ, সৃষ্টি তৈরির হচ্ছে গোড়াটা তো ধরতে হবে। একদমই তাই, একদমই আমি তাই। রিপোর্টে পেলাম 400 সুগার, আমি পেশেন্ট দেখছি ওকে আছে, মানে হাঁটা চলা কোনো প্রবলেম নেই, এবার খাওয়ার রেস্ট্রিকশন করে উনি কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে। একদমই। আমি
যেগুলো ইনকিউরেবল মানে সারবে না সেই জায়গাটাই আমি ট্রিটমেন্ট করি। এবং রিসেন্টলি যদি এই প্রোগ্রামটা আপনাদের এই প্রোগ্রামকে আমরা সত্যি মানে সাধনা বাংলাকে আমরা মানে সাধুবাদ জানাই যে আপনারা এই জায়গায় হোমিওপ্যাথির শাস্ত্রটাকে তোলা ধরার জন্যে আপনারা আজকে এই জায়গায় এসে জিজ্ঞেস করছেন। তার মানে আপনাদের উদ্দেশ্য সত্যি ভালো। আমার বাবা যদি বেঁচে থাকতেন তাহলে আমি বলতাম যে এই নূতন যুগ, নূতন চেতনা এবং সঙ্গে যে সাধনা এই জিনিসটা কিন্তু বাবা সব সময় বলে এসছেন যে নূতন যুগ চাই, আর সেই পুরনো যুগ চলবে না, নূতন যুগ, নূতন চেতনা চাই। তার মানে এই চ্যানেলে সত্যি ভালো থাকা চাই। সেই ভালো থাকাটার জন্যে সবসময় উনি বলতেন থাকবে কি করে শরীরের দিক দিয়ে। দেখবেন বাবা এক জায়গায় মানে এখানে ছবিতে আছে দেখবেন ব্যায়াম করতেন, বলছেন শরীর চর্চাটাই আসল চর্চা। ওষুধ খাবেন না, ওষুধের ওপর ভরসা রাখবেন না, ওষুধ নিয়ে চলবেন না, শরীরকে চর্চা করুন। হ্যাঁ, শরীর যদি ভালো থাকে না, একটা এইজ আছে, এই যে 10, 12, 15 বছরে যদি ওরা মাঠে দৌড়ায় এবং এক্সারসাইজটা করতে হবে 1 ঘন্টা 2 ঘন্টা, হ্যাঁ 3 ঘন্টা এই বয়সে। এইবার বয়স অনুযায়ী ধীরে ধীরে তো অটোমেটিক তাকে হাঁটার পথ পথ, কিন্তু রেগুলার এক্সারসাইজ, ব্যায়াম, শরীরচর্চা উনি কিন্তু বরাবর একভাবে হয়েছে, মানে ছোটোবেলার থেকেই উনি ব্যায়ামের দিকে যায়, যার জন্য ওনার শরীরে কোনো সময় কোনো রোগ ছিল না। এক সময় তো যাবেন সেই একটা সমস্যা নিয়ে হয়তো গেছেন, কিন্তু শরীর সত্যি ভালো ছিল। বাবা বলতে চাইছেন সিঙ্গেল মেডিসিন দিয়ে রোগ সারানো, এটাই হোমিওপ্যাথিক নিয়ম। এবং যেই রোগ আসলো ওনাকে দেখে নিতে হবে কীভাবে, কী অবস্থায়, কী জায়গায় উনি আছেন, এবং ডায়াগনোসিস করা রোগ, রুগী এবং ওষুধ, এই 3টেকে বলেছেন ঠিক জায়গায় রাখতে হবে। হ্যাঁ, সেই জায়গাকে প্রথমে বলতে হবে, সিলেকশন করতে হবে। ওষুধ সিলেকশনটাই বড়, কিন্তু উনি আমাকে এমনভাবে তৈরি করে দিয়েছেন আমি যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনো পেশেন্টকে আই ক্যান কোপ উইথ দ্য মেডিসিন। হ্যাঁ, সেই জায়গাটাকে তো আমার বাবা তৈরি করে দিয়েছেন। সেখানে বাবাকে শত কোটি প্রণাম জানাই যে যেই শক্তি দিয়ে আমি আজ সাধারণ লোককে বা গরিবকে সত্যি দান করি। কিন্তু কথাটা হলো আমি তো এইগুলো জানানোর উদ্দেশ্য হলো রোগ সারানো। আপনারা এসছেন ভালো কথা, কিন্তু আমার উদ্দেশ্য কিন্তু একটাই, রুগী এবং রোগ এবং তার মেডিসিন নিয়ে কীভাবে মানুষের তো হ্যাঁ মুক্তি দেওয়া, বিশাল লাভ। ওই টাকার কোনো দাম নেই, একটা রুগী সারবে ওটাই আমার কাছে সবচেয়ে বেশি ভয়। আমি তো চাই, সত্যি কথা কি, আমার বাবারও খুব ইচ্ছে ছিল ক্যান্সারটা একদম পরিষ্কার শেষ ভাষায় বলতে চাইছি, আমার মা ক্যান্সারে মারা গেছিলেন, কিন্তু সেই সময় থেকে, তারপর থেকে বাবার 9 বছর আগে, বাবা মারার 9 বছর আগে মারা গেছেন, সেই জায়গাটাকে বাবা অসাধারণ মানে করেছে, এফর্ট দিয়েছে ক্যান্সারটাকে ঠিক করার জন্য, সেটা আমি সঙ্গে ছিলাম। এবং এইটা আমার একদম চ্যালেঞ্জ রইল, যে কোনো ক্যান্সারকে কিন্তু আই ক্যান কোপ উইথ দ্য মেডিসিন। এটা আমাকে কিন্তু বাবা ক্ষমতা দিয়ে গেছে, কেন বাবা অনেক চেষ্টা করেছিল বাঁচাবার জন্য, কিন্তু তখন এতটাই নূতন ছিল না, ক্যান্সারটা ওয়াকিবল ছিল না। আজকে ছোট্ট আলাপচারিতা এমন এক মানুষের সান্নিধ্য পেলাম, তার কাছে জানতে পারলাম হোমিওপ্যাথি চিকিৎসার নানান রহস্য কথা, এবং একইভাবে তিনি যে মানব সেবায় ব্রতী হয়েছেন সেটা শুনেও কিন্তু আমাদের ভীষণ ভালো লাগলো। আর একইভাবে আশা করছি পর্দার ওপারে যে বন্ধুরা বসে আছেন তারাও অনেকভাবে উপকৃত হবেন এমন মানুষের সান্নিধ্য পেয়ে।